ওকে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, এনার্জেটিক্স এনার্জেটিক্স এবং এরপরে যেটা রেট অফ রিঅ্যাকশন, আমাদের টোটাল আরো 4টা চ্যাপ্টার আছে, আর 2 দিনে রিভিশন হয়ে যাবে। ওকে, ক্লেইন শুনতে পাচ্ছ? এস্টার, Yes, বাকিরা sir. এখানে আমরা শুরু করে দিই। 10 মিনিট পাস হয়ে গেছে, মানে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এবার এনার্জেটিক্স এর যে বিষয়গুলো আমাদের শিখতে হবে সেটা হচ্ছে মিনিং অফ এনথালপি চেঞ্জ, বন্ড ব্রেকিং, বন্ড মেকিং, এনথালপি প্রোফাইল ডায়াগ্রাম, simple calorimetric experiment, then enthalpy change calculations এবং some practical investigations। এর মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বন্ড ব্রেকিং, বন্ড মেকিং কনসেপ্ট যেটা, এবং এনথালপি প্রোফাইল ডায়াগ্রাম দুটোই। এনথালপি চেঞ্জ বিষয়টাকে একটু বুঝতে হবে। এনথালপি চেঞ্জ হচ্ছে হিট চেঞ্জ পার মোল, এনার্জি চেঞ্জ পার মোল। মানে এটাকে ম্যাথমেটিক্যালি আমরা যদি ডিফাইন করি তাহলে দেখো, এখানে হিট চেঞ্জ ইজ কিলোজুল, এখানে কিলোজুল পার মোল। ওকে, আমরা দুইভাবে বের করতে পারি। হিট চেঞ্জটাকে এভাবে ক্যালকুলেট করব, Q is equal to mc del theta, এবং মোলটা হচ্ছে মাস ডিভাইড বাই rmn অথবা কনসেন্ট্রেশন ইনটু ভলিউম, যে কোনো ফরম্যাটে হতে পারে। সো ইফ ইউ ক্যালকুলেট কিউ বলতে আমরা বুঝাচ্ছি হিট চেঞ্জ, ম্যাস মানে mc del theta, এগুলো তোমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট নয়, এটা এই লেভেলে গিয়ে বেশি আসে, বাট একটু এক্সটেন্ডেড আমি শিখেছি। এম হচ্ছে ম্যাস অফ দ্য সলিউশন, সি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ডেল টি হচ্ছে টেম্পারেচার। আমি যদি সহজ করে দিই, ধরো এরকম একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে ধরো পানি আছে, এই পানির ভলিউমটা হচ্ছে এটা এম, ঠিক আছে? এর মধ্যে একটা থার্মোমিটার থাকবে, থার্মোমিটার ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার দুটো ডিফারেন্স হচ্ছে ডেল টি, আর সি হচ্ছে পানির পানির স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওকে, ঠিক আছে। তারপরে এই এনথালপি চেঞ্জ দু ধরনের, রাইট? এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক। এক্সোথার্মিক মিন্স এনার্জি রিলিজেস, এন্ডোথার্মিক অ্যাবজর্বস। এন্ডোথার্মিকের ক্ষেত্রে আমরা বলি এটা পজিটিভ, আর এক্সোথার্মিকের ক্ষেত্রে আমরা এটাকে বলি নেগেটিভ। সো এইটুকু তোমাদের এগুলো জানা আছে, মানে ভালো রকম ভাবেই তোমরা পড়েছো। আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কিছু এক্সাম্পল পড়বো। যে কোনো ধরনের কম্বাশন রিঅ্যাকশন হচ্ছে এক্সোথার্মিক, যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এগুলো কম্বাশন রিঅ্যাকশন, ফুয়েল বার্নিং অর এনি টাইপ অফ বার্নিং এক্সেপ্ট নাইট্রোজেন বার্নিং। নিউক্লিয়ার ফিশন, যদি এটা কেমিক্যাল রিঅ্যাকশন না, তারপরেও আমরা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। রেসপিরেশন তোমরা জানো, রাইট? রেসপিরেশন কি ঘটে স্টার? রেসপিরেশন রিঅ্যাকশনে, রেসপিরেশনে আমরা যে খাবার খাই সেটা প্রসেস হয়ে এনার্জি দেয় আমাদেরকে, রাইট? এটা রেসপিরেশন রিঅ্যাকশন, অক্সিজেন ইজ অ্যাডেড দেয়ার। আমাদের সেলে কাজ হয়, বায়োলজি যাদের আছে তারা আরো ভালো জানে। আর যে কোনো প্রকার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে এক্সোথার্মিক, অ্যাসিড অ্যালকালির যে রিঅ্যাকশন সেগুলো। তো তোমাদের এগুলো একটু জানতে হবে। স্পেশালি খুব ইম্পর্টেন্ট হচ্ছে এনি টাইপ অফ কম্বাশন এবং রেসপিরেশন, এই দুটো রিঅ্যাকশন হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ওয়াটারের সঙ্গে অ্যামোনিয়াম সল্ট যদি আমরা মিশিয়ে দিই সেটা হবে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। সো ওয়াটারের সঙ্গে পটাশিয়াম ক্লোরাইড সল্ট অথবা সোডিয়াম ক্লোরাইড সল্ট আমরা মিশিয়ে দিলে সেটাও হবে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তুমি তোমার বাসাতেও করতে পারো। বাসাতে যে কমন সল্ট, খাবারের লবণ আছে, 1 গ্লাস পানি নিয়ে এর মধ্যে 2 স্পুন সোডিয়াম ক্লোরাইড লবণ, খাবারের লবণ, এটা মিশিয়ে দিয়ে দেখো পানির টেম্পারেচার কমে যাবে, আগে যা ছিল তার চেয়ে এটা কমে যাবে। ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের রিঅ্যাকশন, এটাও এন্ডোথার্মিক, বিকজ এটা ঠান্ডা হয়ে যাবে। ফটোসিনথেসিস তোমরা পড়েছো, রেসপিরেশনের জাস্ট উল্টো, যেখানে প্ল্যান্টস খাবার তৈরি করে, সেটাও এন্ডোথার্মিক। এবং যে কোনো ধরনের ডিকম্পোজিশন রিঅ্যাকশন হচ্ছে এন্ডোথার্মিক। ডিকম্পোজিশন মিন্স ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি হিট দাও, ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। সো তোমাকে এক্সাম্পল অফ এক্সো এবং এন্ডো খুব ভালো করে শিখতে হবে, যেগুলো তোমাদের বইয়ে বিভিন্ন জায়গায় রিঅ্যাকশন আছে। আমরা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং কনসেপ্ট। আমরা দেখি বন্ড ব্রেকিং এবং মেকিং, এখানে ক্লোরিন ক্লোরিন বন্ড আছে, সিঙ্গেল বন্ড, এই বন্ডটা ভেঙে যাচ্ছে, তাহলে ক্লোরিন অ্যাটম তৈরি হবে, বন্ড ব্রোকেন, দুটো অ্যাটম তৈরি হচ্ছে। সো ইউ নিড এনার্জি টু ব্রেক এ বন্ড। তো এনি টাইপ অফ ব্রেকিং বন্ড ইজ দ্য এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে আমরা এটা এই রিঅ্যাকশনটা দিচ্ছি এখানে, সরি এখানে অনেকগুলো আহ এখানে এলিমেন্ট আছে, এই এলিমেন্ট গুলোর মধ্যে যে বন্ড এনার্জি এটা গিভেন থাকে, তোমাদের বইও গিভেন থাকে, কোশ্চেন যখন আমরা দিব তখনও গিভেন থাকবে। তো এটা দেখে দেখে ইউজ করতে পারতে হবে।
তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি বন্ড ব্রেকিং এবং মেকিং কনসেপ্ট। এখানে হাইড্রোজেন ক্লোরিন রিঅ্যাকশন করে HCl তৈরি হয়েছে। সো হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, ক্লোরিন ক্লোরিন সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন ক্লোরাইড সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে, বাট এটা দুটো মলিকিউল আছে। সো আমরা প্রথমে বন্ড ব্রেকিং এনার্জি ক্যালকুলেট করছি। বন্ড breaking energy is endothermic. Already I have mentioned, so you have to use the positive sign. তুমি এখানে দেখো পজিটিভ সাইন আসছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড এনার্জি, এই এনার্জিটা গিভেন থাকবে। তারপরে ক্লোরিন ক্লোরিন বন্ড এনার্জি, দুটোকে অ্যাড করে আমরা পাচ্ছি 678 কিলোজুল পার মোল। আর এবার আমরা বন্ড মেকিং এনার্জি ক্যালকুলেট করব। এখানে দেখো হাইড্রোজেন এবং ক্লোরিন, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন বন্ড মেকিং। সো 436 multiplied by 2 bonds here, এখানে একটা টোটাল দুটো বন্ড আছে। বন্ড মেকিংটাকে আমরা নেগেটিভ সাইন দিচ্ছি। সো এখানে কে বড়, তাহলে বন্ড মেকিং এবং ব্রেকিং এর মধ্যে বন্ড মেকিংটা বড়। সো দ্যাট ওভারঅল এটা হবে এক্সোথেরমিক, যেহেতু বন্ড মেকিং এনার্জি গ্রেটার দ্যান দ্য বন্ড ব্রেকিং। সো দ্যাট দ্য ডেল্টা ইজ হচ্ছে ডিফারেন্স বিটুইন বন্ড মেকিং এন্ড বন্ড ব্রেকিং। এস্টার, তুমি কি বুঝতে পারছো এটা? ওকে, ক্লাইন Yes, sir. ক্লাইন বুঝেছো? ওকে, গুড। Yes, sir. তাহলে ব্রেকিং এবং বেকিং এগুলো তোমরা পড়েছো, বাট আমরা হয়তো ফরম্যাট আলাদাভাবে শেখাচ্ছি। এখানে H2O2 ভেঙে H2O এবং অক্সিজেন তৈরি হচ্ছে। এখানে দেখো আমরা ক্যালকুলেট করব। এখানে অক্সিজেন অক্সিজেন বন্ড কটা আছে? অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড দুটো, 2 দিয়ে মাল্টিপ্লাই। দেখো অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে 1 2 3 4টা, এই যে দেখো 4 দিয়ে মাল্টিপ্লাই। সো টোটাল বন্ড ব্রেকিং এনার্জি 2148। এন্ড এখানে আমরা বন্ড মেকিং এনার্জি ক্যালকুলেট করব। বন্ড মেকিং এনার্জি এখানে অক্সিজেন অক্সিজেন বন্ড মেকিং, অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে 1 2 3 4টা, এই যে 4 দিয়ে মাল্টিপ্লাই। সো দ্যাট কে বড়? এখানে বন্ড মেকিংটা বড়। সো বন্ড মেকিং যেহেতু বড়, তাহলে ডিফারেন্স হচ্ছে নেগেটিভটা আসবে। যেটা বড় আমরা দুটো ডিফারেন্স নেব জাস্ট। যদি ওভারঅল ব্রেকিংটা বড় হয় তাহলে সেটা হয়ে যাবে এক্সোথার্মিক। দেখো নেগেটিভ চলে আসছে, যেহেতু নেগেটিভটা বড়। ওকে, গুড। আমরা আরো একটা এক্সাম্পল দিব। এখানে এটা তোমাকে নিজে করতে হবে, একটু কপিতে একটু লিখে রাখো এটা, অথবা স্ক্রিনশট রাখো। এটা তোমাকে করতে হবে, হ্যাঁ। এনার্জি চেঞ্জেস ক্যালকুলেশনস, তোমাকে বন্ড মেকিং এনার্জি, বন্ড ব্রেকিং এনার্জি এবং ডেল্টা এইচ বের করতে হবে, হ্যাঁ। এখানে এই যে স্ট্রাকচারটা আমি দিয়েছি, এখানে অক্সিজেন অক্সিজেন 3টা আছে, কার্বন অক্সিজেন আছে টোটাল 4টা, অক্সিজেন হাইড্রোজেন 6টা। এস্টার এন্ড ক্লাইন, বুঝতে পারছো? এটা তুমি হোমওয়ার্ক আকারে লিখে রাখো, স্ক্রিনশট। ঠিক Okay, আছে, sir. এটা হোমওয়ার্ক, এটা তোমাকে করতে হবে। যেহেতু অনুরূপ আমি দুটো করিয়ে দিলাম, কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা খুব সিম্পল, তোমরা এটা পারো। তোমাদের যেহেতু এটা রিভিশন ক্লাস হচ্ছে, স্ক্রিনশট নেও মিস্টার। হ্যাঁ, স্যার, স্ক্রিনশট নিয়ে আসছি। ওকে, তাহলে আমরা দেখি আরো একটা এক্সাম্পল। এখানে দেখো যে বন্ড মেকিং, এটাও তোমাদেরকে কাজ করতে হবে এটা, ঠিক আছে। এটাও কি করতে হবে? বন্ড মেকিং এনার্জি, বন্ড ব্রেকিং এনার্জি এবং ডেল্টা এইচ, এখানে ডেটা দেওয়া আছে, এটাও তোমাকে ক্যালকুলেট করতে হবে। এটাও স্ক্রিনশট রাখো, এটাও তোমাকে করতে হবে, হোমওয়ার্ক আর কি, ঠিক আছে। এখন আমরা করছি না, এখন এই ক্লাসে করাই অ্যাকচুয়ালি, আমাদের যেহেতু ডিভিশন ক্লাস। এটাও স্ক্রিনশট রাখো, তাহলে দুটো আমরা দিলাম। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি এই ক্যালকুলেশনটা দেখো। এটা আমরা করে দিচ্ছি আবারও। মিথেনের জন্য বন্ড ব্রেকিং এনার্জি, জাস্ট টু রিভিউ, যে আগের গুলো তুমি যেগুলো হোমওয়ার্ক নিয়েছো সেগুলো যাতে পারো। বন্ড মেকিং এনার্জি এবং এখানে মেকিংটা বড়, সো দ্যাট এটা আসছে এক্সোথার্মিক ডেল্টা এইচ। জাস্ট এই একই টাইপে আগের যে দুটো আমি দিয়েছি সেই দুটো তুমি কমপ্লিট করবা। ওকে, এটাও তোমাকে করতে হবে, অনেকগুলো ক্যালকুলেশন দেখা পড়েছে তোমাদের, ঠিক আছে। এটা পারবে না? একই রকম বন্ড মেকিং এনার্জি ব্রেকিং এনার্জি, বাট ডিফারেন্ট রিঅ্যাকশন। শুধু এখানে এই যে স্ট্রাকচারাল ফর্মুলাটা আমি দিয়েছি, আদার্স গুলো একই রকম। ওকে, সো আশা করি স্ক্রিনশট হয়েছে। 3টা কিন্তু হোমওয়ার্ক গেল তোমাদের। স্টার নিয়েছো স্ক্রিনশট? ওকে, তারপরে আসো যে এটাও নিতে হবে স্ক্রিনশট, ইথেনেরটা। ইথেনের বন্ড ব্রেকিং এবং মেকিং, জাস্ট আমি স্ট্রাকচার ডিফারেন্স দিয়েছি। সো এই ক্যালকুলেশন গুলো তোমাদেরকে করতে হবে। এটা খুব সিম্পল, যে কোনো একটা পারলে সবগুলো হয়ে যায়।
এটা করে দেওয়া আছে, এটা সরি এটা করতে হচ্ছে না, এটা আমরা সলভ করে দিচ্ছি। আগের দিনের হোমওয়ার্ক পরের দিনের সলভ এভাবে দেওয়া হয়েছে। ওকে, সো এটা আর দিচ্ছি না, এটা তুমি অনুরূপ এই প্রবলেম গুলো দেওয়া হয়েছে। তো ডেটা যেহেতু তোমার কাছে নাই, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি না। এখন আলোচনা করব এনথালপি প্রোফাইল ডায়াগ্রাম। এনথালপি প্রোফাইল ডায়াগ্রাম আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য আগে দেখব। এক্সোথার্মিক, এখানে এক্স অ্যাক্সিসে হচ্ছে টাইম অর রিঅ্যাকশন প্যাথওয়ে, রিঅ্যাকশন কিভাবে হচ্ছে সেটা, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে তোমার এনার্জি। তাহলে প্রত্যেকটা সাবস্টেন্সের কিছু না কিছু এনার্জি আছে। সো এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য রিঅ্যাক্ট্যান্টের এনার্জি দেখো এখানে বেশি, দিস অ্যামাউন্ট অফ এনার্জি ফর দ্য রিঅ্যাক্ট্যান্ট, এইটুকু এনার্জি। হ্যাঁ, তাহলে প্রোডাক্টের এনার্জি কম, রাইট? এইটুকু প্রোডাক্টের এনার্জি, প্রোডাক্টের এনার্জি এটুকু। সো এই এনার্জিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, মানে মলিকিউলটাকে ভেঙে অ্যাটমে কনভার্ট করছি। আর এই ডিফারেন্সটাকে বলে ডেল্টা এইচ, এনথালপি চেঞ্জ। এনথালপি চেঞ্জ হবে এখানে নেগেটিভ। এই জিনিসগুলো ফান্ডামেন্টাল। হ্যাঁ, এখানে আমি মুছে দিচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, এই 4টা পয়েন্ট। রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট, এই দুটো লেভেল করতে হবে, অ্যাক্টিভেশন এনার্জি এবং এনথালপি প্রোফাইল ডায়াগ্রাম। এক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জির ডেফিনেশনটা তোমাকে শিখতে হবে। ইএ, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। শর্টকাটলি আমরা বলি এনার্জির ফর্ম হচ্ছে অ্যাক্টিভেশন, সো দ্যাট ইএ, অ্যাক্টিভেশন এনার্জি। The minimum amount of energy is needed to start a chemical reaction is the activation energy. আমরা দেখি তারপরে এবার এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য এনার্জি প্রগ্রেসিভ রিঅ্যাকশন। এখানে প্রোডাক্টের এনার্জি বেশি দেন দ্য রিঅ্যাক্ট্যান্ট। দেখো এখানে প্রোডাক্ট হ্যাজ হায়ার এনার্জি দেন দ্য রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্টের এনার্জি এটুকু আর প্রোডাক্টের এনার্জি একটু বেশি, এইটুকু। ঠিক আছে, সো এক্ষেত্রে আমরা অ্যাক্টিভেশন এনার্জি আগের মতোই আছে, এটা পজিটিভ। উপরের দিকে দেখো ডিরেকশন অ্যাক্টিভেশন, এই পয়েন্টটাকে বলা হয় ট্রানজিশন পয়েন্ট, যেখানে গিয়ে সবগুলো রিঅ্যাক্ট্যান্ট ভেঙে প্রোডাক্টের রিঅ্যাক্ট্যান্ট ভেঙে এটা অ্যাটমে কনভার্ট হবে। এখানে এই পয়েন্টে ঠিক পিক পয়েন্টের পর থেকে প্রোডাক্ট অ্যাটম তৈরি হয়, কিন্তু ঠিক পিক পয়েন্টটা ডিস্টিংগুইশ করা খুব ডিফিকাল্ট। এই পয়েন্টে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আসলে অ্যাটম না মলিকিউল। ওকে, সো someone has come, I have to take a short step. ওকে, তাহলে আমরা দেখি এখানে এখানে রিঅ্যাক্ট্যান্টের জন্য দিস ইজ ইওর অ্যাক্টিভেশন এনার্জি এবং এটা হচ্ছে এনথালপি চেঞ্জ। এনথালপি চেঞ্জটা দেখো এখানে পজিটিভ এসছে, তো উপরের দিকে যেহেতু গিয়েছে। তারপরে এটা পুরোটাই আমরা এক্সোথার্মিক এর রিঅ্যাকশন ছিল। এখন এক্সোথার্মিক এই রিঅ্যাকশনটা তোমার কাছে ছিল, কিন্তু আমরা এই যে ব্রকেন লাইনটা দিলাম, এই ব্রকেন লাইনটা বোঝাচ্ছে এটা ঘটবে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ক্যাটালাইজ সিস্টেমের ক্ষেত্রে দেখো এখানে অ্যাক্টিভেশন এনার্জি কমে গিয়েছে, আমি একটু পেন নিচ্ছি, এই যে কমে গিয়েছে। শুরুতে ছিল এখান থেকে এই পর্যন্ত, উপরের পিক পর্যন্ত ছিল, কিন্তু ক্যাটালিস্ট ইউজ করলে অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। ক্যাটালিস্ট কি কাজ করে? ক্যাটালিস্ট ক্রিয়েটস অল্টারনেটিভ ওয়ে দ্যাট হ্যাজ দ্য লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি। ক্যাটালিস্ট একটা রিঅ্যাকশনের স্পিড বাড়ায় কিভাবে? এটা অল্টারনেটিভ ওয়ে তৈরি করে। ওকে, সো ক্যাটালাইজ সিস্টেমের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে। আমরা এন্ডোথার্মিকের ক্ষেত্রে একই রকম ভাবে দেখবো। এই যে দেখো এন্ডোথার্মিকের ক্ষেত্রেও এখানে ব্রকেন লাইনটা ক্যাটালিস্টের জন্য, ক্যাটালিস্ট ইউজ করলে অল্টারনেটিভ ওয়ে তৈরি হয়। ক্যাটালিস্ট তোমাদেরকে দুই ভাবে শিখতে হবে, একটা হচ্ছে এনজাইম ক্যাটালিস্ট, যেটাকে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলছি, আর একটা ক্যাটালিস্ট ইন্ডাস্ট্রিয়াল ক্যাটালিস্ট। আমরা দুটোই পরবর্তী চ্যাপ্টারে হয়তো আলোচনা করব, এই চ্যাপ্টারেও কিছু বিষয় আছে ক্যাটালিস্টের। তারপরে এখানে একটা হোমওয়ার্ক আছে, তোমাকে এই প্রোফাইলটা ড্র করতে হবে। এটা একটু স্ক্রিনশট রাখো এস্টার এন্ড নিসর্গ আসছো, ক্লিন আসছো। এখানে একটু টিপস দিই আমি। প্রথমটা এক্সোথার্মিক, তাই না নিসর্গ? প্রথমটা এক্সোথার্মিক, সেকেন্ডটা কি বলতো? এই রিঅ্যাকশনটা কি এক্সো না এন্ডো? নাইট্রোজেনকে কম্বাশন করে নাইট্রোজেন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইড তৈরি করা হয়েছে। এটার আরেকটা নাম হচ্ছে নাইট্রোজেন 2 অক্সাইড। এটা কি এক্সো না এন্ডো বলতো এটা সেকেন্ডটা? endothermic. ইয়েস, any type of combustion reaction is exothermic except nitrogen এর combustion, এটা এন্ডোথার্মিক। এটা তুমি স্ক্রিনশট রাখো। এটার প্রোফাইল ডায়াগ্রাম ড্র করতে হবে এবং ক্যাটালাইজ সিস্টেম আমি তোমাদেরকে দেখালাম, একটু দেখে যাচ্ছি। এই যে দেখো ক্যাটালাইজ সিস্টেম হলে কি হবে, এভাবে ব্রকেন লাইনটা তোমাকে দিতে হবে। সো আনক্যাটালাইজড হচ্ছে ডার্ট লাইন, ক্যাটালাইজড হচ্ছে ব্রকেন লাইন। এখানে সুন্দর করে লেবেল করতে হবে 4টা প্যারামিটার। প্রথমে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস,
তারপরে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, অ্যাক্টিভেশন এনার্জি, এনথালপি চেঞ্জ, দেন ক্যাটালাইজ সিস্টেমের জন্য ব্রোকেন লাইন দিয়ে দেখাতে হবে। গুড। আমরা আরেকটা প্র্যাকটিস এখানে দিচ্ছি, দেখো এখানে এই ক্যালকুলেশনটা তোমরা মোলসে করেছো যে হাইড্রোজেন এবং ক্লোরিন দুটো রিঅ্যাকশন করে HCl তৈরি হয়েছে। এখানে দুটোরই ম্যাস গিভেন আছে, সো তোমাকে এনার্জি ক্যালকুলেট করতে হবে। খুব শর্টকাটলি করো তো, কপিতে করতে পারবে। কি ঘটবে এখানে, প্রথমে হাইড্রোজেনের মল বের করো, তারপরে ক্লোরিনের মল বের করো। বের করার পর তুমি দেখো দুটোর মলের মধ্যে যেটা স্মলার সেটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই না নিশোর? 184 যেহেতু এনার্জি, সো এই কারণে আমি এখানে দিয়েছি। সো why the reaction is exothermic in terms of changes, এটার আনসার কি হবে? এই রিঅ্যাকশনটা কেন এক্সোথার্মিক হবে? ডেল্টা ইজ নেগেটিভ, That এটা ইয়েস, কিন্তু নেগেটিভ দিয়ে চাওয়া হয়নি, বলেছে যে ডিউরিং বন্ড ব্রেকিং এন্ড মেকিং কনসেপ্টে। সো এখানে হবে বন্ড মেকিং এনার্জি গ্রেটার দেন দ্য বন্ড ব্রেকিং এনার্জি। তাহলে এখানে এক্সট্রা একটা বিষয় লক্ষ্য করো, দুটো রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যেটা লিমিটিং জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়েছি, এক্সেসটা বুঝিয়েছি, যেটার মোলটা স্মলার আসবে। সো এটা আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন যেহেতু গ্যাস বলেছে, তাহলে 1.25 এটার মোল, রাইট? মুখে মুখে আমরা করে ফেলতে পারি। এটার মোল কত হবে? ক্লোরিন হচ্ছে কত নিশোর? 35.5 মাল্টিপ্লাইড বাই 271, দ্যাট ইজ মোল হচ্ছে 2। সো 1.25 দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে কাকে? 184 কে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? যা আসে সেটাই হচ্ছে আনসার। আনসার হবে কিলোজুল পার মোল, কিন্তু আর হবে না। আর এখানে বন্ড মেকিং এনার্জি greater than the bond breaking energy, so that energy is released. This is exothermic system. ওকে, এই যে দেখো করে দিয়েছি আমি 233। তারপরে আসো আরো একটা প্রবলেম, এগুলো তোমরা করেছো আগে, যে এই রিঅ্যাকশনের জন্য হাইড্রোজেন গ্যাস ইউজ করা হয়েছে, ক্যালকুলেট হাউ মাচ এনার্জি ইজ রিলিজড। কি কাজ করবো এটার জন্য? প্রথমে এই যে হাইড্রোজেন গ্যাসের যে ম্যাস আছে এটাকে আমরা মলে কনভার্ট করেছি আগে। ম্যাসটা 500 কেজি কে গ্রামে নিয়েছি, তারপর এটা মল বের করেছি। মলটা দিয়ে 3 মোলসের জন্য তুমি এনার্জি পাচ্ছ 49, একের জন্য কত? 250,000 এর জন্য কত? সো দিস ইজ ইওর আনসার। এটা কোয়াইট ইজি, তোমাদের কাছে এটা কিছুই না। পরে আরো একটা প্রবলেম আছে যে মিথেইনকে স্টিমের সঙ্গে কম্বাশন করা হয়েছে, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। এটার জন্য কি হবে? প্রথমে হাইড্রোজেন গ্যাসের কি বের করবো? মল বের করবো। তারপরে বাকিটা খুব সিম্পল, ইউনিটারি মেথড। সো আই থিঙ্ক যেহেতু তুমি মোলস করেছো, মোলসের সঙ্গে এখানে ডেল্টা ইস এর রিলেশন হচ্ছে delta is equal to Q by mole, মানে heat change divided by mole. So heat change is equal to delta is multiplied by mole. This is quite easy. এই কনসেপ্টটা আমরা ইউজ করব। সো হিট চেঞ্জ বের করতে হলে আমি ফর্মুলাটা যেটা নিশ্চয় মিস করেছো, Q is equal to heat change হচ্ছে Q divided by mole. So delta is enthalpy change, heat change divided by mole. So if you want to find out Q, তাহলে কি হবে? Delta is enthalpy change multiplied by mole. n হচ্ছে এখানে মল। এটা খুবই সিম্পল, এই মেথডে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারছো। এখন আসো যে হাইড্রোজেন ফুয়েল, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস দুটোকে রিঅ্যাকশন করে ওয়াটার তৈরি হবে অ্যাজ ওয়েল অ্যাজ হিট তৈরি করবে। এটা যেহেতু এক্সোথার্মিক, এটা দিয়ে আমরা এনার্জি তৈরি করতে, ইলেকট্রিসিটি তৈরি করতে পারছি। এখানে হিট রিলিজ হচ্ছে, এটা দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। কিন্তু এই হাইড্রোজেন গ্যাস অনেক লাইটার হওয়ার কারণে এটা এখনো ভিজিবিলিটিটা আসেনি, কমার্শিয়ালি এখনো তৈরি হচ্ছে না। হাইড্রোজেন গ্যাস হাইলি ফ্লেমেবল এবং অনেক লাইটার গ্যাস, কিন্তু ফিউচারে হয়তো টেকনোলজি আপগ্রেডেশন হয়ে এটা একটা ফিউচার ফুয়েল হয়ে যেতে পারে, খুব দামি একটা ফুয়েল হতে পারে হাইড্রোজেন ফুয়েল। তো হাইড্রোজেন ফুয়েলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমাকে জানতে হবে। অ্যাডভান্টেজ অনেকগুলো আছে, এটা রিনিউয়েবল ফুয়েল, এনভায়রনমেন্টকে পলিউট করে না। এবার রকেট ফুয়েল এখানে ইউজ হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার চান্স বেশি, যেহেতু এটা সিলিন্ডারে অনেক হাই প্রেসারে স্টোর করতে হবে। অনেক লাইটার গ্যাস এবং হাইলি ফ্লেমেবল, আগুন ধরে যাবে যে কোনো কারণে। ফুয়েলটা বেশ এফিসিয়েন্ট, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটা এক্সপেন্সিভ। তারপরে কি, স্টোর করা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? অনেক লাইটার গ্যাস এবং সহজে আগুন ধরে যায়, এটা একটা অসুবিধা। and not easy to replace the এখানে ইনফ্রাস্ট্রাকচার, যেটা এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারে হাইড্রোজেন গ্যাসকে নিয়ে আসা খুব টাফ, বুঝতে পেরেছো? সো দ্যাট আমরা এই ইনফ্রাস্ট্রাকচারে চেঞ্জ করতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। তো আমরা আরো কিছু পয়েন্ট আছে। আজ চলে এসছে, আজ লেট হলো কেন?
সরি স্যার, আমরা একটা আমাদের পুরো এলাকাতে ইন্টারনেট লাইন একেবারে ডাউন হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ইন্টারনেট আমরা এটা সমস্যা নাই, এটা কিন্তু রেকর্ডিং এ আছে। হ্যাঁ, আমি এটা লিংক তোমাদের দিয়ে দিব, এই জন্য আমি রেখেছি। ওই যে ইয়ের ক্লাস মিলতেছে না, কি নাম আমাদের স্বপ্নীল, আমার ক্লাসের টাইম কোন সাবজেক্ট দিয়েছে সেটা করতেছে। ও ঠিক আছে, সমস্যা নেই, ও রেকর্ড দেখবে। এখন বলেন 7:30টায় করবে, 7:30টায় তো আমার আরেকটা ক্লাস আছে। ওকে, সো এটা রেকর্ড অপশন আছে, কিন্তু আমরা সরি দুটো স্যার, দেরি হয়ে গেল। রিভিউ দিব। হ্যাঁ, আমরা ডেটা কিনে রাখবো পরের ক্লাস থেকে। হ্যাঁ, দুটো চ্যাপ্টার রিভিউ দিব না, সমস্যা নাই। আমরা এখন রিভিশন তো, আমি যদি এই রেকর্ডিংটা পাঠিয়ে দিই, এটা দেখলেও তোমার জানাটা বের হয়ে যাবে। আর আচ্ছা, থ্যাংক ইউ আমরা স্যার। ওয়ার্কশিট যদি করি, তাহলে এক্সপেরিমেন্টটা করি, একটা দেখি এক্সপেরিমেন্টটা যদি এটা সলভ করা আছে তোমাদের, কিন্তু এইটা ল্যাবের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, থিওরির ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট না, এ লেভেলে গিয়ে অনেক ইম্পর্টেন্ট এটা। নিশ্চয় বুঝতে পারছো? এখন হলো এক্সটেন্ডেড লার্নিং, তুমি যেহেতু ভালো স্টুডেন্ট, তোমাকে শিখতে হবে। তাহলে দেখো তো এক্সপেরিমেন্টটা দেখে বুঝো কিনা। ভিতরে কপার সালফেট আছে এবং জিঙ্ক মেটাল আছে, এই দুটো রিয়াকশন করবে, রাইট? রিয়াকশন করে কি তৈরি হবে আজ? কপার সালফেট এবং জিঙ্ক মেটাল, এই দুটো রিয়াকশন করে কি তৈরি করবে? জিঙ্ক সালফেট এবং কপার মেটাল তৈরি করবে, রাইট? এটা এক্সোথেরমিক রিয়াকশন। সো দ্যাট আমরা কি করব, দুটো টেম্পারেচার রিডিং নিব, একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল। দুটো থেকে ডিফারেন্সটা নিব। আর জিঙ্ক মেটালের ম্যাসটা গিভেন ছিল, কপার সালফেট সলিউশনের ভলিউম জানা ছিল এখানে। সো দ্যাট আমরা এখন একটা ফর্মুলা দিব, এই ফর্মুলাটা তোমরা ফিজিক্সে শিখেছো, কিউ ইজ ইকুয়াল টু এম সি ডেল থিটা। কিউ হচ্ছে হিট চেঞ্জ, এম বলতে বোঝাচ্ছি যার মধ্যে থার্মোমিটার ডোবানো আছে সেটার ম্যাস, মানে ভলিউম বা ম্যাস একই। এটা তোমরা পড়েছো হয়তো, যে 100 গ্রাম ইজ ইকুয়াল টু 100 সিএম কিউব। দ্যাট ইজ 100 সিএম কিউব, এখানে কপার সালফেটের ভলিউম, সেটাকে আমরা 100 গ্রাম ধরছি। আর 4.2 হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা তোমরা পড়েছো। আর ডেল টি ইজ 10, সো টোটাল তুমি এনথালপি চেঞ্জ, সরি হিট চেঞ্জ পাচ্ছ 4.2। আর জিঙ্ক মেটাল আমরা এখানে দিয়েছিলাম 2 গ্রাম, 2 গ্রামের মোল বের করলে কত হয়? জিঙ্কের এআর হচ্ছে 65, 0.03 অ্যাপ্রক্সিমেট। সো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু, আমাদের চ্যাপ্টারের শুরুতেই কনসেপ্ট ছিল যে ডেল্টা এইচ হচ্ছে এনথালপি চেঞ্জের ডেফিনেশনটা কি? হিট চেঞ্জ পার মোল। কি বললাম? হিট চেঞ্জ পার মোল। পার মোল। সো দ্যাট হিট চেঞ্জ তুমি ক্যালকুলেট করেছো এক্সপেরিমেন্টাল ডেটা থেকে, এবং মোলটা তুমি ক্যালকুলেট করেছো জাস্ট। তো এক্সপেরিমেন্ট এক্ষেত্রে এনথালপির একটা বিষয় আজ নিসর্গ একটু শুনে রাখো, সেটা হলো যে এনথালপি আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি না। কি করতে, ডিরেক্টলি মেজার করতে পারি না, আমরা ক্যালকুলেট করতে পারি। ডেল্টা এইচ কোনো যন্ত্র ডিরেক্টলি তোমাকে দিবে না। এখানে কেন আমাদের স্যার? কারণ কারণ এনথালপি চেঞ্জ তো দিচ্ছে না তোমাকে, তোমাকে কি দিচ্ছে? টেম্পারেচার রিডিং দিচ্ছে, ম্যাস ভলিউম রিডিং দিচ্ছে। ও তুমি সেখান আচ্ছা। থেকে ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করছো, রাইট? কোনো ডিভাইসই তোমাকে কি দিবে না, ডিরেক্টলি ডেল্টা এইচ দিবে না। এখানে একটু ভুল আছে। আহ, এখানে ভালো ভালো স্টুডেন্টরা মার্কস লুজ করে, এমন জন্য আমি নিজেও ইচ্ছাকৃতভাবে ভুল রেখেছি। সেটা হলো এখানে ডেল্টা এইচ যখনই ইকুয়ালস টু দিয়ে দিন। ডেল্টা এইচ যখনই দিবা তখনই সাইন আসবে, নেগেটিভ আসবে, আন্ডারস্ট্যান্ড? নেগেটিভ অথবা পজিটিভ। এখানে যেহেতু টেম্পারেচার বেড়ে গেছে না, 35 হয়েছে 25 থেকে, তাহলে আমরা এটাকে কি লিখবো? নেগেটিভ না? নেগেটিভ। হ্যাঁ। ডেল্টা এইচ যখনই আসবে তখনই তোমাকে মনে রাখতে হবে এখানে এনথালপি চেঞ্জ, সাইনটা মেনশন করতে হবে। আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখি। এই এক্সপেরিমেন্টটা দেখো তো কি আছে এখানে, ইথানল বার্ন ইন ওয়াটার। আমরা নিচে দেখো এই যে স্পিরিট বার্নার তোমরা দেখেছো, এখানে ফুয়েল হিসেবে মিথানল রাখা হয়েছে। সো এটা নিয়ে আমরা একটা হোমওয়ার্কের মতো করি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমরা কি করব, স্পিরিট বার্নারের যে মিথানল কতটুকু বার্ন হচ্ছে এটা কি আমরা বের করতে পারবো? প্রথমে কি করব, শুরুতে এটার একটা ম্যাস নিব, এই পুরোটার ম্যাস এইটুকু, আজ বুঝতেছ? এই পুরোটার ম্যাস। জি স্যার। তারপর এক্সপেরিমেন্ট শেষে আরেকটা ম্যাচ নেব, তাহলে দুটোর ডিফারেন্স হচ্ছে মিথানল বার্নড, রাইট? দুটোর ডিফারেন্সটাই হচ্ছে মিথানল বার্নড, শুরুতে ম্যাচ শেষে ম্যাচ, দুটোর মধ্যে কন্টেইনার আছে, মিথানল আছে, কিছু বার্ন হয়েছে। আমরা এখানে ধরে নিব মিথানল বার্ন করে যে এনার্জি তৈরি হয়েছে, আগুন আগুন তৈরি হয়েছে, এটা গিয়ে পানিকে হিট করছে, রাইট? সো দ্যাট এখানে ওয়াটারের যে টেম্পারেচার ডেলটি তুমি সহজে পাবা, শুরুতে টেম্পারেচার, পরে যে টেম্পারেচার ডিফারেন্স, এখান থেকে তুমি ডেলটি সহজে ক্যালকুলেট করতে পারছো। আর ওয়াটারের ম্যাস যেহেতু গিভেন আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি তুমি জানো, সো ইউ ক্যান ফাইন্ড কিউ, এমসি ডেল থিটা। এম কত দেওয়া আছে? 200,
এই হচ্ছে 4.2 ডেল টি, তুমি এক্সপেরিমেন্টাল ডেটা এটা থেকে পাচ্ছ। আর আরেকটা বিষয় এখানে জানতে হবে, এই যে মিথানল থেকে আমরা মল বের করব, আগে মল বের করেছিলাম জিঙ্কের, এবার মিথানল কতটুকু বার্ন হচ্ছে এটা ধরে নাও মিথানল বার্ন হয়েছে কতটুকু, ডাব্লিউ পরিমাণ। তাহলে ডাব্লিউ কে এটার এমআর দিয়ে ডিভাইড করব, মিথানলের এমআর যা আছে সেটা ক্যালকুলেট করে নিব 32 সম্ভবত। তাহলে এটা হচ্ছে তোমার মল, রাইট? এখন কিউ কে মল দিয়ে ডিভাইড করলেই তুমি ডেল্টা এস পেয়ে যাচ্ছ। সো দ্যাট এটা যেহেতু এক্সোথার্মিক সিস্টেম, পানির টেম্পারেচার কি হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে, পানির টেম্পারেচার যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে এখানে কি ঘটবে, ডেল্টা এস নেগেটিভ। তারপরে কি হবে, কিউ বাই মল, নিচে মল ইউজ করলেই তুমি এই এক্সপেরিমেন্টালি বের করতে পারছো। তাহলে এখানে একটা বিগ অ্যাসাম্পশন আমরা ধরেছি। অ্যাসাম্পশনটা কি বলতো, যে মিথানল যতটুকু হিট তৈরি করছে, যদিও দুই পাশে দেখো ইনসুলেটিং বার এখানে দেওয়া আছে, ক্লোজ সিস্টেমে আমরা করছি, একদম ক্লোজ না, এদিকে আছে ইনসুলেটিং বার, হিট লস হচ্ছে না, কিন্তু তারপরও প্রচুর হিট লস হবে, কনভেকশন হিট লস, এদিক দিয়ে হিট হারিয়ে যাচ্ছে, এই সব দিকে তো হিট যাবে, তাই না? সব পুরোটা কনভার্ট হয় না, বাট আমরা এখানে জাস্ট ধরে নিচ্ছি। আমাদের এই হচ্ছে চ্যাপ্টার। আমি একটু শুরু থেকে আসি, যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা যারা স্ক্রিনশট নিতে পারোনি তাদেরকে দিই। আমরা শুরুতেই বলেছি এই চ্যাপ্টারে আছে কি কি সেই বিষয়গুলো। তারপরে আমরা বলেছি ডেল্টা এইচ সম্পর্কে, ডেল্টা এইচ কি, এনথালপি চেঞ্জ, হিট চেঞ্জ পার মোল। ওকে, কিউ এর কিন্তু ডিরেকশন নেই, কিউ এর সাইন নেই, ইট ইজ স্কেলার, কিন্তু ডেল্টা এইচ ইজ দা, এখানে স্পেসিফিক সাইন আছে, পজিটিভ অথবা নেগেটিভ। আমরা ফর্মুলা এখানে দিয়ে দিচ্ছি, তোমাদের এই ফর্মুলাটা এখন অতটা ইম্পর্টেন্ট না, ল্যাবে হয়তো এক্সটেন্ডেড এক্সপেরিমেন্ট দিতে পারে। ডেল্টা এইচ দু ধরনের, এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক। এক্সোথার্মিকের ক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল শিখব, যত ধরনের কম্বাশন রিঅ্যাকশন আছে সবগুলোই হচ্ছে এক্সোথার্মিক এক্সেপ্ট নাইট্রোজেন অর নাইট্রোজেন রিলেটেড সাবস্টেন্সের কম্বাশন। রেসপিরেশন তোমরা পড়েছো, আজ যেহেতু বায়োলজি আছে, যে কোনো ধরনের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশন, এগুলো কিন্তু জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। তুমি এই এক্সপেরিমেন্টটা করতে পারো, তোমার বাসায় যে খাবারের লবণ আছে, দুই চামচ লবণ একটা গ্লাসে দিয়ে পানি দিলে দেখবা পানির টেম্পারেচার কমে যাচ্ছে। শুরুতে পানির টেম্পারেচার যা ছিল, থার্মোমিটার ডুবে যদি দেখো, পরে গিয়ে টেম্পারেচারটা কমে যাবে। তারপরে ধরো যে কোনো ধরনের ফটোসিনথেসিস রিঅ্যাকশন গুলো হচ্ছে এন্ডোথার্মিক। যে কোনো ধরনের ডিকম্পোজিশন রিঅ্যাকশন, এটা খুব ইম্পর্টেন্ট, যে বার্নিং ডিকম্পোজিশন মিন্স ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই ধরনের রিঅ্যাকশন গুলো হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আমরা এই বিষয়টা আলোচনা করেছি, বন্ড মেকিং এবং ব্রেকিং। বন্ড ব্রেকিং এনার্জি বেশি হলে সেটা হয়, এই ডেটাগুলো তোমার গিভেন থাকবে। এই যে দেখো এখানে দুটো কনসেপ্ট আছে, এই দুটোতেই দেখো বন্ড ব্রেক করবে। আমরা দেখি বন্ড ব্রেকিং এনার্জি ক্যালকুলেট করছি, ডেটা গিভেন আছে কিন্তু, হ্যাঁ, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ব্রেকিং এনার্জি 436 এবং ক্লোরিন ক্লোরিন হচ্ছে 242, দুটো অ্যাড করেছি। বন্ড মেকিং জাস্ট দেখো সাইন চেঞ্জ করে দিলাম, মেকিং এর জন্য কিন্তু এই সাইনটা দিয়েছি, হ্যাঁ, যেহেতু তৈরি হয়েছে এখানে হাইড্রোজেন ক্লোরিন হচ্ছে 436 মাল্টিপ্লাইড বাই 2, সো হুইচ ওয়ান ইজ গ্রেটার হিয়ার, বন্ড মেকিং। দেখো 678 and 852, 872 is greater, sorry, 872 is the greater, so that this reaction is exothermic, bond making is greater. So difference টা আমরা শুধু নেব, ডেল্টা এইচ বের করলাম, নেগেটিভ চলে আসছে, ডেল্টা এইচ নেগেটিভ ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন। আরো একটা দেখো পড়িয়ে দিচ্ছি, এখানে H2O2 হাইড্রোজেন পেরোক্সাইডের জন্য বন্ড ব্রেকিং এনার্জি, দেন বন্ড মেকিং এনার্জি, এবং এখানেও মেকিং গ্রেটার, সো দ্য ডিফারেন্সটা আমরা নিয়ে নিচ্ছি। সো এইটা একটু হোমওয়ার্ক হবে, আজ স্ক্রিনশট রাখো, নিসর্গ অলসো, তুমি এটা ক্যালকুলেট করবে তোমার মতো করে, এটা স্ক্রিনশট, দেন আচ্ছা স্ক্রিনশট, জি স্যার নিয়েছি। এটাও স্ক্রিনশট, অনেকগুলো দিব। নিয়েছি আচ্ছা, স্যার। ওকে, এটাও দল। ওকে, যদিও ক্যালকুলেশন আছে, এটাও, আল্লাহ। মানে যাতে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই পুরো চ্যাপ্টারে তোমাদের জন্য। সো এটাও টোটাল 4টা সম্ভবত, তাই না? 4টা না? হ্যাঁ স্যার। সো এই ক্যালকুলেশন গুলো তোমাকে করতে হবে, এটা আর দিচ্ছি না, এটা আমি ওদেরও দিই নাই, যেহেতু ডেটা তোমাকে স্ক্রিনশট দিই নাই, যেগুলোতে ডেটা না যদি না পাও, ডেটারই এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, না পাইলে আবার তখন
ঝামেলা হয়ে যাবে। ওদের বই যদিও আছে, বাট দরকার কি, এটা স্ক্রিনশট রাখো একটু। এটা হলো ডেটা। হ্যাঁ, যদি কোনো ডেটা লাগে এটাকে একটু বুঝিয়ে দিব যে ক্লোরিন এনার্জিটা যে এটা বের করছি কিভাবে। এদিক থেকে ক্লোরিন আগে লেফট থেকে দেখবে, এই যে এখান থেকে লেফট সাইডে আগে ক্লোরিন জি স্যার, এটা বুঝেছি। এটা তোমরা বোঝো। তো তোমাদের কাছে এটা কিছুই না। সো দ্যাট এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কিন্তু তোমরা অনেক সময় ভুল করো। কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড হলো এটা, তাই না? এটা সিঙ্গেল বন্ডের জন্য লিখে আছে। সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ড কখন কি হবে, এটা একটা মাল্টিপল বন্ড। তো এই ডেটাটা, এটা স্ক্রিনশট রাখো। এই ডেটা যদি প্রয়োজন হয় ইউজ করবা। আর তোমাদের ক্ষেত্রে ডেটা গিভেন থাকবে, তোমাদের বইয়েও যেগুলো গিভেন আছে ডেটা পরিষ্কার করে গিভেন থাকবে। আমরা এখন শিখবো প্রোফাইল ডায়াগ্রাম, একটু হালকা ব্রিফলি দেখি। প্রোফাইল ডায়াগ্রামে কি থাকে, এনার্জি এবং টাইম রিয়েকশন, সেটা এক্সোথেরমিকের জন্য ইলেকট্রন প্রোডাক্ট, এগুলো তোমরা বহুতবার করেছো। অ্যাক্টিভেশন এনার্জির ডেফিনিশনটা মনে আছে, এটা পরীক্ষায় আসে কিন্তু। অ্যামাউন্ট অফ এনার্জি টু স্টার্ট এ রিয়েকশন, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। Yes. এতে চারটা প্যারামিটার, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, এনথালপি চেঞ্জ এবং অ্যাক্টিভেশন এনার্জি। আমরা এন্ডোথার্মিকের জন্য দেখবো। এন্ডোথার্মিক ঠিক আছে না, এরকম না? অ্যাক্টিভেশন এনার্জি এবং দুটোই দেখো পজিটিভ, উপরের দিকে গিয়েছে। সো ডেল্টা ইজ পজিটিভ। আর এইটা হলো এক্সোথার্মিক উইথ ক্যাটালাইজ সিস্টেম। দেখো ক্যাটালাইজ ইউজ করলে কি হয়, অ্যাক্টিভেশন এনার্জি কমে অল্টারনেটিভ যায়। তৈরি করে, যেখানে অ্যাক্টিভেশন এনার্জি কম। আর শর্টার এন্ডোথার্মিকের পাথওয়ে জন্য খুঁজে পেল। একই রকম। ঠিক আছে, এটাও হোমওয়ার্ক, এটাও স্ক্রিনশট রাখো। এটা হলো এক্সোথার্মিক, আমি জাস্ট বলে দিচ্ছি। আর নিচেরটা এন্ডোথার্মিক, এটাও স্ক্রিনশট রাখো। তো স্যার, এর জন্য বই তোমাকে, থেকে আবার রিভিশন দিব, এগুলা করব আর কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করব। হ্যাঁ, আমরা আজকে দুটো চ্যাপ্টার রিভিউ করবো, আমাদের হাতে টাইম আছে। এটা আমরা পড়িয়ে দিয়েছি, এটা তোমরা পারবে অলরেডি, পারবা না? হ্যাঁ এখানে স্যার। তোমরা পারবা, ইয়েও পেয়েছে, জাস্ট দেখিয়ে দিচ্ছি। মসবিল পরে স্মল আর মল দিয়ে মাল্টিপ্লাই, কঠিন কঠিন তোমরা করেছো। সো আমরা হাইড্রোজেন ফুয়েল নিয়ে যেটা বলছিলাম, তোমাদের একটা পেজ দিয়েছিলাম লাস্ট উইকে, তোমাদের ক্লাসে মনে ডিসকাস করি নাই। মানে 20 প্রিপারেশনস অর ইনভেনশন যেটা ডিসরাপ্ট ঘটাবে আগামী 10-20 বছরে, বুঝতে পারছো? তো তোমাদের ক্যারিয়ারের উপরে কিন্তু এফেক্ট করবে। তার মধ্যে একটা ছিল হাইড্রোজেন ফুয়েল, দেখেছিলে তোমরা ওটা? লাস্ট উইকে জি মনে হয় স্যার। দিয়েছিলে, দিস উইক, লাস্ট উইকে। সো তোমরা যেদিকে ক্যারিয়ার গঠন চাচ্ছ, এগুলো রিলেশন গুলো দেখো। যে তোমাদের তো মোটামুটি এইচএস মানে এ লেভেলের পরেই তো মোটামুটি ক্যারিয়ার সেট করতে হয় কোন দিকে যাচ্ছ, তাই না? ইউনিভার্সিটি অ্যাডমিশনের। সো দ্যাট কারো যার যেদিকে ইন্টারেস্ট আছে। হাইড্রোজেন ফুয়েলের একটা সমস্যা কি জানো, এটা এখনো কমার্শিয়ালি তৈরি হচ্ছে না, বিকজ অফ সো মেনি ড্রব্যাকস গুলো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এক্সপেন্সিভ। আর একটা কি, অ্যাক্সিডেন্ট ঘটবে প্রচুর, হাইলি ফ্লেমেবল, ডিফিকাল্ট টু স্টোর, বুঝতে পারছো? এবং ইনফ্রাস্ট্রাকচার এক্সিস্টিংটাকে রিপ্লেস করাও বেশ কষ্টসাধ্য। তো যাই হোক, আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরের চ্যাপ্টার হলো, আমরা দুটো করে চ্যাপ্টার রিভিশন দিব এখন, আদারওয়াইজ শেষ করা। পরেরটা রেট অফ রিঅ্যাকশন, এটাও খুব সহজ। ওকে, দেখি। রেট অফ রিঅ্যাকশন তোমরা পড়েছো। আমরা তোমরা যখন আরো বড় ক্লাসে যাবে এটাকে বলবো রিঅ্যাকশন কাইনেটিক্স। যদিও এটা অনেক সহজ, বাট এটাকে দুটো এক্সপেরিমেন্ট আছে, সেটাকে তোমরা খুব সিরিয়াসলি নেবে, তাহলে আপার ক্লাসে গিয়ে একটু ইজিয়ার হবে। এখানে সিলেবাসে যে বিষয়গুলো আছে, এখানে মূলত রেট অফ রিঅ্যাকশনের ফ্যাক্টরস গুলো আছে, এখানে ক্যাটালিস্টের কন্ট্রিবিউশনটা আছে, আর দুটো এক্সপেরিমেন্ট আছে। সিম্পল কথায় মাত্র 3-4টা পয়েন্ট, কিন্তু এখানে একটু ভেঙে ভেঙে আমি লিখেছি। সো প্রথমে রেট অফ রিঅ্যাকশনের ডেফিনেশনটা শিখতে হচ্ছে। অ্যামাউন্ট অফ প্রোডাক্ট প্রডিউস, টাইম টেকেন, দিস ইজ দ্য ডেফিনেশন অফ রেট অফ রিঅ্যাকশন। এটার ইউনিট গ্রাম পার সেকেন্ড, সিএম কিউব পার সেকেন্ড, মিটার কিউব পার আওয়ার, যেভাবে দেওয়া থাকবে সেভাবে হবে, এটা নিয়ে তোমাদের কোনো সে নাই। ফ্যাক্টরস গুলো কি কি বলতো রেট অফ রিঅ্যাকশনের, মনে আছে তো না? কনসেন্ট্রেশন, প্রেসার, পার্টিকল সাইজ, টেম্পারেচার। পার্টিকল সাইজটাকে আমরা অন্য কোনো টার্ম নামে ডাকি না। পার্টিকল সাইজ, পার্টিকল সারফেস এরিয়া, রাইট? আচ্ছা, সারফেস এরিয়া বলি না, পার্টিকল সাইজ এটার অল্টারনেটিভ। ওকে, তাহলে কনসেন্ট্রেশন বিষয়টা দেখো। তোমরা জানো এটা, কনসেন্ট্রেশন বাড়লে রেট বাড়ে। 2 মার্কসের কোশ্চেন থাকলে কিভাবে লিখবা, ঠিক সেভাবে এখানে লেখা আছে, কালিশন বাড়ে, সিম্পল কথায়। সো কনসেন্ট্রেশন দেখো উপরের গ্রাফে বেশি আছে,
নিচেরটায় কম আছে। সো এটাতে দেখো রেট বেশি, এখানে গ্রেডিয়েন্ট দিয়ে আমরা বুঝবো রেটটা, এগুলো তোমরা জানো। প্রেসার ইফেক্ট কি হয়, প্রেসার যখন বাড়ানো হয় তখন ভলিউম কমে যায়, ভলিউম কমে যাওয়া মানে হচ্ছে মোর পার্টিকেল ইন ইউনিট ভলিউম। একই যদি ভলিউম রাখি তাহলে পার্টিকেল বেশি, সেপারেশন বেশি থাকবে। এগুলো তোমরা খুব ভালো করে পারো, তোমাদের ক্ষেত্রে আমরা বেশি সময় নিচ্ছি না, জাস্ট স্ক্রিন থ্রু। এখানে দেখো যে পার্টিকেল সাইজটা একটু ভালো করে বুঝতে হবে। বড় বড় ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশনের স্পিড লো হবে, ছোট ছোট পার্টিকেলের ক্ষেত্রে স্পিড বেড়ে যাবে। টেম্পারেচারের এফেক্ট, টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে আমরা বলছি, কিন্তু বড় ক্লাসে গিয়ে দেখবা আরো ডিটেলে আসতেছে টেম্পারেচারের ঘটনা। এটার সঙ্গে আর্হেনিয়াস একটা ইকুয়েশন আছে, টেম্পারেচার বাড়লে রেট কনস্ট্যান্ট বাড়ে, ফলে স্পিড বাড়ে। বাট তোমাদের ক্ষেত্রে এটুকুই জানলে হবে যে টেম্পারেচার বাড়লে কি ঘটে, কাইনেটিক এনার্জি বেড়ে যায়, কালিশন বাড়ে, ফলে একটা রিঅ্যাকশনের রেট বাড়বে। গ্রাফে দেখো সুন্দর করে আমরা দেখিয়েছি, উপরেরটা স্পিড বেশি হায়ার টেম্পারেচারের জন্য। এরপরে আসো যে ক্যাটালিস্ট, যেটা নিয়ে তোমাদের ডিটেলে জানতে হবে, সেটা হচ্ছে যে ক্যাটালিস্ট একটা কেমিক্যাল সাবস্টেন্স, এটা ইনঅর্গানিক সাবস্টেন্স, মূলত মেইনলি ইনঅর্গানিক। এটা কি করে, একটা রিঅ্যাকশনের জন্য অল্টারনেটিভ ওয়ে তৈরি করে, দ্যাট হ্যাজ দ্য লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি। এখানে ক্যাটালাইজড সিস্টেম রেড লাইনটা দেখো দেখানো হয়েছে, ফলে অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়, যেটা প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা বলেছি। তো তোমাদের সিলেবাসে যেটা বলা আছে যে ইন্ডাস্ট্রিয়াল কিছু কিছু ক্যাটালিস্ট জানতে হবে, তো তোমাদের সিলেবাসের বাইরে যাওয়া যাবে না। অ্যামোনিয়া ম্যানুফ্যাকচারিং হেবার প্রসেসে আমরা আয়রন ক্যাটালিস্ট ইউজ করি। সালফিউরিক অ্যাসিড ম্যানুফ্যাকচারিং এ ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, মানে ট্রানজিশন মেটাল অথবা ট্রানজিশন মেটালের কম্পাউন্ড আমরা এখানে ইউজ করছি। মেকিং নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে প্লাটিনাম ক্যাটালিস্ট ইউজ করা হয়। মেকিং মার্জারিন, অ্যালকিনের সঙ্গে লং চেইন অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন গ্যাস পাস করা হয়। লং চেইন অ্যালকিন, ভেজিটেবল অয়েল গুলো হচ্ছে লং চেইন অ্যালকিন, ডাবল বন্ড। নিকেল ক্যাটালিস্ট এখানে ইউজ হয়। সো এই ক্যাটালিস্ট না জানলেও মিনিমাম 3টা ক্যাটালিস্ট তোমাকে জানতেই হবে। এই 3টা তো তোমাদের মুখস্থ আছে অলরেডি, তাই না? সো আমরা দেখি যে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, এটা যদিও আমরা পড়েছি অ্যালকোহল চ্যাপ্টারে। ইস্ট হচ্ছে ক্যাটালিস্ট, এটাকে আমরা এনজাইম বলি। বায়োলজিক্যাল ক্যাটালিস্ট এটা কিভাবে কাজ করে, লিভিং সেলে কাজ করে, এটুকুই জানতে হবে শুধু ক্যাটালিস্টের জন্য জানার জন্য এখানে নিয়ে এসেছি। যেটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, এইটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট, যে এখানে ডেটা ইন্টারপ্রিট করতে হবে কি করে। তোমার কাছে ধরো আমরা এখানে রিঅ্যাকট্যান্ট গুলো দিচ্ছি, রিঅ্যাকট্যান্ট গুলো আমি একটু মেনশন করে দিই। ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ধরো আমি বলে দিলাম, এই দুটো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। কিভাবে অ্যাড করছি এত ডিটেলে তোমাদের জানতে হবে না, যদি জানতে চাও সেভাবে আমি বলে দিতে পারবো। ক্যালসিয়াম কার্বনেট, আমাদের কুইজে এরকম এরকম ছবির মতন করে ভ্যালু আঁকা ছিল, ওখান থেকে আমাদের ইন্টারপ্রেট করতে হয়েছে। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, ভেরি গুড। কুইজে এই জাতীয় দেওয়াই ভালো, এবং ফাইনাল পরীক্ষায় এগুলো আসে, ল্যাবে আসে, অনেক কিছুতে আসে। এরপরের ক্লাসে গিয়ে এগুলো রিলেটেড ডিজাইন জানতে হয়, মানে পেপার 5A2 লেভেলে, যেটা তোমাদের এখনো কয়েক বছর আছে। তো এখানে আমি জাস্ট ডেটা দিয়ে দিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কোন গ্যাস জমা হবে উপরে, কার্বন ডাইঅক্সাইড, রাইট? কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন স্টোর হওয়া শুরু হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি স্টপ ওয়াচ অন করেছো, তাহলে কি ঘটবে, বাড়তে বাড়তে এক সময় গিয়ে আর বাড়বে না। কেন বাড়ছে না আর, এটা জানতে হবে। এখানে গিয়ে দেখো ফ্ল্যাট হয়ে গেছে কেন লাইনটা, why the line is flat, because no more carbon dioxide is produced। আর একটা হচ্ছে যে ইনিশিয়ালি দেখো এই জায়গায় গ্রেডিয়েন্ট হায়ার, তাই না? গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি এই জায়গাতে, এখানে স্পিড বেশি থাকে। ইনিশিয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকে, সো দ্যাট স্পিড কমতে থাকে, এক সময় গিয়ে আর স্পিড পাওয়া যায় না। সো দ্যাট তোমাদের এখানে ডেসক্রিপটিভ কোশ্চেন এখানে আসবে না, এখানে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে, যেখানে রেট বের করতে হলে তুমি গ্রেডিয়েন্ট বের করবা, ট্রানজেন্ট ড্র করে, এখানে ট্রানজেন্ট ড্র করে গ্রেডিয়েন্ট বের করবো, এই গ্রেডিয়েন্টটাই হচ্ছে রেট। সো এখানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আমরা দিচ্ছি, অথবা আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক রাখলাম ধরো। সো ক্যালসিয়াম কার্বনেট না দিয়ে আমি যদি কোনো একটা মেটাল দিতাম, ধরো ম্যাগনেসিয়াম মেটাল অথবা জিঙ্ক মেটাল, তাহলে কোন গ্যাস হতো, এখানে হাইড্রোজেন গ্যাস হতো। সো আমি একটা কমন ফরম্যাট দিয়েছি, যে কোনো এক্সপেরিমেন্ট এখানে ডিজাইন করা যায়। আরো একটা বিষয় দেখো, এখানে অবটেইন ফ্রম, কিসের জন্য এটা, রেট অফ রিঅ্যাকশন, আমরা ম্যাস মেজার করছি, টোটাল ম্যাস ভিতরে নিয়েছি জিঙ্ক মেটাল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথমে বিষয় হলো কটন ওল এখানে কেন দেওয়া হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু তোমার আসে, যে গ্যাসটা বের হয়ে একবারে চলে না যায়, অথবা এখানে বাহির থেকে ইন্টারাপ্ট না করে, যেহেতু এটা এখানে এখানে ফরেন পার্টিকেল এখানে ইন করতে পারে। বাট মূলত আমরা দিয়েছি যে গ্যাসটা স্লোলি যাবে এবং ওজনটা আমরা নিব গ্রাজুয়ালি,
শুরুতে ম্যাস সবচেয়ে বেশি, তারপর কমতে থাকবে, এক সময় গিয়ে আর কমবে না, এখানে গিয়ে ফ্ল্যাট হয়ে গেছে, রিয়াকশন ইনকমপ্লিট, মানে আর নো মোর রিয়াকশনস। এখান থেকে যে গ্রেডিয়েন্ট পাবো, গ্রেডিয়েন্টটাই হচ্ছে আমাদের রেট। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যেরকম ডেসক্রিপটিভ কোশ্চেনের মধ্যে ডেসক্রিপশন গিভেন থাকে, তোমার কোশ্চেন হলো যে হাউ উইল মেজার দ্য রেট। এখানে রেট নিয়ে তো আমি কোনো কিছু বলি নাই, বলেছি এখানে বলেছি ম্যাস এবং টাইম এবং ভলিউম, সো দ্যাট এই গ্রেডিয়েন্ট বের করতে হবে, গ্রেডিয়েন্টটা রেট, এই কথাটা জানলেই হবে। আগেরটাও একই রকম, এখানে জাস্ট গ্রেডিয়েন্ট বের করতে পারতে হবে ভলিউমের রেসপেক্টে টাইমের, এখানে হচ্ছে টোটাল ম্যাসের সঙ্গে টাইম। তো আরেকটা থিওরি হচ্ছে কালিশন থিওরি। কালিশন থিওরি তোমাদের জানা আছে তাই না, যে কেমিক্যাল রিঅ্যাকশন হতে গেলে পার্টিকেল মাস্ট কলাইড ইচ আদার। জি স্যার, আমি কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে সো কালিশন বলতে আমরা এখানে ইফেক্টিভ কালিশনস কে বোঝাচ্ছি, রাইট? ইফেক্টিভ কালিশনস। সো তোমাদের হোমওয়ার্ক থাকবে এখানে এই দুটোতে, এই দুটো এক্সপেরিমেন্টে সরি বের হয়ে গেলাম, এই যে এই দুটো এক্সপেরিমেন্টে, হ্যাঁ, হাউ উইল মেজার দ্য রেট, হাউ ইউ উইল মেজার দ্য রেট আর হাউ ইউ উইল ক্যালকুলেট দ্য রেট, এইটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এই দুটোই রিলেটেড একটু চিন্তা করবা। আমি আরেকটা চ্যাপ্টার ব্রিফ করতে চাই, আমাদের হাতে টাইম আছে, কি বলো? এগুলো সহজ না, সহজগুলো দ্রুত পার হয়ে গেলেই আর আগের চ্যাপ্টারে ক্যালকুলেশন যেগুলো একটু দিয়েছি, আমি ইলেকট্রোলাইসিসটা শেষ করে দিই আজকে। ইলেকট্রোলাইসিস পর্যন্ত, মেটাল এক্সট্রাকশন বাকি থাকছে, ইলেকট্রোলাইসিস হয়তো পুরোটা নাও হতে পারে। এটার ক্লেইন তুমি তো পরে জয়েন করেছিলে, এগুলো পড়া আছে তো নাকি ক্লেইন? মোটামুটি পড়া আছে তো? আচ্ছা, ক্লেইনের মানে মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে। স্টার তো মোটামুটি পড়েছে, আয়াস পড়েছে, এগুলো এমডিএস কে জয়েন করলো না। আচ্ছা, এখানে অনেকগুলো পয়েন্ট দেখো। প্রথমে ইলেকট্রোলাইসিস টার্মটা শিখবো, ইলেকট্রোলাইট কি, ইলেকট্রড এগুলো তোমাদের জানা আছে, মেকানিজম জানা আছে, ক্যাটালিস্ট এন্ড এনজাইম, এটা ভুল আছে, এটা আমি একটু কেটে দিই এখন, এটা আগের চ্যাপ্টারে কপি চলে এসেছে। এখানে এই পয়েন্টে কিছু বিষয়, ইজ অফ ডিসচার্জ অফ আয়নস, আয়ন ডিসচার্জিং, এই যে একটু হালকা ডিসকাস করতে হবে, বাকি সবই তোমাদের জানা। আর 1 2 3 তিনটা এক্সাম্পল এবং তিনটা অ্যাপ্লিকেশনস, এবং লাস্ট ওয়ানটা হচ্ছে ইলেকট্রিক সেল। আচ্ছা, তো দেখি আমরা শুরুতেই ইলেকট্রোলাইসিসের ডেফিনিশন, এটা কিন্তু এক্সামে আসে। ডেফিনিশনটা কি ইলেকট্রোলাইসিসের? যে আয়নিক কম্পাউন্ড ডিকম্পোজ হয়ে এটার এলিমেন্ট গুলো তৈরি করবে ইউজিং ইলেকট্রিসিটি, এটা হচ্ছে ডেফিনিশন। ফর্মাল ডেফিনিশনটা এটাই, যে আমরা এই যে দেখো ডিসি ইলেকট্রিসিটি ইউজ করেছি, ফলে আয়নিক কম্পাউন্ড অ্যাকিউয়াস আর মল্টেন স্টেটে ভেঙে এটা প্রোডাক্ট তৈরি হবে। আর ইলেকট্রোলাইট আমরা জানি যে সাবস্টেন্স আন্ডারগো ইলেকট্রোলাইসিস, সহজ কথায় তার মানে মল্টেন অথবা অ্যাকিউয়াস ফরম্যাট আয়নিক কম্পাউন্ড গুলোকে আমরা ইলেকট্রোলাইট বলতে পারি, ডাইলুট অ্যাসিড গুলোকে বলতে পারি, ডাইলুট অ্যালকালি গুলোকে বলতে পারি। সোডিয়াম ক্লোরাইড মল্টেন ফর্মে ইলেকট্রোলাইট, সলিড ফর্মে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ও লেভেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে নিতে পারো, কেমিক্যাল বন্ডিং এর সঙ্গে রিলেট করা, যে আনসলিড কেন ইলেকট্রোলাইট না? বিকজ এখানে পজিটিভ নেগেটিভ আয়ন্স আর স্ট্রংলি বন্ডেড, কোনো ফ্রি আয়ন্স তৈরি হচ্ছে না। এটাতে হিট করলে এই আয়ন্স গুলো যখন ফ্রি হয়ে যাবে তখনই ইলেকট্রিসিটি ক্যারি করবে। আমরা দেখি ইলেকট্রড কি, ইলেকট্রড হচ্ছে এখানে গ্রাফাইট ইলেকট্রড বা প্লাটিনাম ইলেকট্রড তোমরা অনেকবার শুনেছো। সো পজিটিভ নেগেটিভ আয়ন এখানে অ্যাট্রাক্টেড হবে এবং সাপোর্ট করবে, ইলেকট্রিসিটি ক্যারি করবে। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে গ্রাফাইট কেন ইলেকট্রোলাইট? প্রথম কথা, গ্রাফাইট হচ্ছে কন্ডাক্টর এবং মেল্টিং পয়েন্ট হাই, মেল্টিং পয়েন্ট লো হলে কিন্তু হবে না। গ্রাফাইট ইজ দ্য নন মেটাল হুইচ ইজ কন্ডাক্টর। আরেকটা দেখো যে ইলেকট্রোলাইসিসের মেকানিজম, এটা খুব ইম্পর্টেন্ট। মেকানিজমটা হলো তোমাদের এক্সামে আসবে না, বাট এটা দিয়ে অনেক কোশ্চেন বুঝতে তোমাদের কাজে লাগবে। কিভাবে? এখানে পজিটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন আছে, তো পজিটিভ আয়ন কোন দিকে মুভ করবে? পজিটিভ আয়ন গুলোকে আমরা বলি ক্যাটায়ন, ক্যাটায়নটা মুভ করবে এই নেগেটিভ সাইডে, আর নেগেটিভ আয়ন মুভ করবে অ্যানোডের দিকে। অ্যানোডের দিকে মুভ করে ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রনটা মুভ করবে অ্যানোড টু ক্যাথোড। এই এখানে
পজিটিভ আয়ন এসে আবার ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে আমাদের এখানে দেখাতে হবে অ্যানোডে কি ঘটছে, ক্যাথোডে কি ঘটছে, ইলেকট্রনের মুভমেন্ট কোন দিকে। ইলেকট্রনের মুভমেন্ট যেদিকে, কারেন্ট হবে তার উল্টো দিকে, ইলেকট্রিসিটি হবে এই দিকে। এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো। কিন্তু আমরা জানতে চাই ইলেকট্রনের ডিরেকশন এবং পজিটিভ আয়ন কোথায় রিঅ্যাকশন করছে, নেগেটিভ আয়ন কোথায় রিঅ্যাকশন করছে। এখানে হবে অক্সিডেশন, তোমরা রিডক্স চ্যাপ্টারটা পড়েছো। এখানে হবে রিডাকশন। So এটা মনে রেখো, anode oxidation, cathode reduction. Because anode is positive, negative ions are coming and losing electron. Electron losing is oxidation. So এইটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়া হয়েছে। সো এই যে পজিটিভ আয়নের যে লিস্ট আছে, এখন বলো তো তোমার কাছে যদি সিলভার আয়ন থাকে এবং জিঙ্ক আয়ন থাকে, কোনটা আগে ডিসচার্জ হবে? অবশ্যই নিচেরটা, সিলভার আগে ডিসচার্জ হবে। এখানে লেখা আছে ইজ অফ ডিসচার্জ ইনক্রিজেস। সো হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন থাকলে এখানে হাইড্রোজেন আয়ন আগে ডিসচার্জ হবে। আর নেগেটিভ আয়নের জন্য যেটা হয়, ডাইলুট সলিউশনের যদি বলি, তাহলে সবসময় আমরা ডাইলুট সলিউশন কনসিডার করে কাজ করছি। সবসময় হাইড্রোক্সাইড আয়ন ডিসচার্জ হবে, আর কনসেন্ট্রেটেড হলে ক্লোরাইড আয়ন ডিসচার্জ হবে। এটা একটু মনে রাখতে হবে। সালফেট, নাইট্রেট, এই আয়নস গুলো কখনোই ডিসচার্জ হয় না। আমরা সোডিয়াম ক্লোরাইড মল্টেন বলতে বোঝাচ্ছে লিকুইড। এখানে এই দুটো আয়ন ছাড়া অন্য কোনো আয়নস নেই। Only sodium ions and chloride ions are present. So সোডিয়াম আয়ন অ্যানোডের দিকে যাচ্ছে, ইলেকট্রন নিয়ে নিচ্ছে, আর ক্লোরাইড আয়ন ক্যাথোডের দিকে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। সরি, অ্যানোডের দিকে যাচ্ছে ক্লোরাইড আয়ন, আর সোডিয়াম আয়ন সোডিয়াম আয়ন থেকে ইলেকট্রন নেবে, ক্লোরাইড আয়ন ইলেকট্রন ছেড়ে দিবে। So এই যে মুভমেন্ট হচ্ছে, আমরা দেখো এই যে রিঅ্যাকশনে পেয়ে গেছি। সো ক্লোরাইড আয়ন এখানে গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। ক্লোরিন গ্যাস অবজারভেশন কাজে লাগবে। গ্রিনিশ ইয়েলো কালার, এই যে গ্রিনিশ ইয়েলো ইমেজ ওইভাবে দেখানো হয়েছে। আর সোডিয়াম মেটাল ডিপোজিট হবে এই যে ক্যাথোডে। ক্যাথোড আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা খুব নরমাল। আমরা এখন যদি বলি যে ডাইলুট সোডিয়াম ক্লোরাইড হলে এখানে আয়নস গুলো হাইড্রোজেন আয়ন, ক্লোরাইড আয়ন, ওএস আয়ন, সোডিয়াম আয়ন। তো আমাদের কনসার্ন হচ্ছে এখানে যে অ্যানোড ইজ প্লাস, দুটো নেগেটিভ আমাদের কাছে আছে, একটা হচ্ছে ক্লোরাইড আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড। যেহেতু ডাইলুট সলিউশন, সবসময় হাইড্রোক্সাইড ডিসচার্জ হলে অক্সিজেন গ্যাস তৈরি হয়। আর হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়নের মধ্যে হাইড্রোজেন আয়ন অনেক মাচ মোর স্মলার, সো হাইড্রোজেন আয়ন ডিসচার্জ হবে। ভেরি সিম্পল। সো রিমেইনিং কি থাকবে? সোডিয়াম। রিমেইনিং থাকবে সোডিয়াম ক্লোরাইড। দ্যাট ইজ সল্টটা কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে। তো তোমরা যেহেতু ক্যান্ডিডেট, এরকম টেকনিক্যাল কোশ্চেন্স কিন্তু পরীক্ষায় আসে। এবার শোন, পিওর ওয়াটার ইজ নন ইলেকট্রোলাইট। একদম ডিস্টিল ওয়াটার যেটা 100% পিওর, আমরা 100% কখনোই বলতে পারি না, 99.99% পিওর। তো এইটা নন ইলেকট্রোলাইট, কিন্তু এর মধ্যে ফিউ ড্রপস সালফিউরিক অ্যাসিড দিলে সেটা ইলেকট্রোলাইট হয়ে যাবে। সো দ্যাট, তাহলে ওয়াটারের মধ্যে কি কি আয়ন আছে? সালফিউরিক অ্যাসিড যেহেতু দিচ্ছি, সালফেট আছে, H+ আছে, OH- আছে। সো এখানে সালফেট কখনোই ডিসচার্জ হবে না। আর পজিটিভ আয়ন যেহেতু হাইড্রোজেন আছে, সো এখানে শুধু হাইড্রোজেন গ্যাস, আর অক্সিজেন ডিসচার্জ হয়ে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। এবং এখানে কি ঘটবে আস্তে আস্তে? সালফেট কোনো কিছু হয়নি, এক্সেস হাইড্রোজেন আয়ন আছে। সো দ্যাট সালফিউরিক অ্যাসিডটার কনসেন্ট্রেট হবে। পিএইচ এর কি হবে? ক্যান ইউ প্রেডিক্ট হিয়ার? পিএইচ উইল ডিক্রিজ, অ্যাসিডিটি বেড়ে যাবে, অ্যাসিডটা কনসেন্ট্রেট হচ্ছে অ্যাকচুয়ালি। এই কাজটা তোমাদের করতে হবে যে প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস, এখানে কোন কোন প্রোডাক্ট এসছে এটা একটু স্ক্রিনশট রাখো, এটা কমপ্লিট করতে হবে। আমি এখানে ইলেকট্রোলাইটের নাম দিয়েছি, ইলেকট্রোডের নাম দিয়েছি। তোমাদের কাজ হবে এখানে প্রোডাক্ট কি হবে এবং হাফ ইকুয়েশনস, হাফ কেমিক্যাল রিঅ্যাকশনস কি, অক্সিডেশন এন্ড রিডাকশন, স্পেসিফিক রিঅ্যাকশন সেটা দেখাতে হবে। এখানে C4 গ্রাফাইট, সিলভার আয়রন এগুলো দেওয়া আছে। সো টেক দ্য স্ক্রিনশট। বুঝতে পারছো? আজ এটার স্ক্রিনশট, এটা হোমওয়ার্ক থাকবে। সবাই নিয়েছো স্ক্রিনশট? স্যার? হ্যাঁ স্যার। ওকে, নিসর্গ and ক্লেইম। আজকে হেনরির কি হলো? কপার মেটাল পিউরিফিকেশন, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস। কপার মেটাল এটা রিঅ্যাক্টিভ ইলেকট্রোড, কিন্তু কপার মেটাল যেটা ইমপিওর সেটাকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করব, আর পিওরটা ইউজ করবো অ্যাজ এ ক্যাথোড। আর ইলেকট্রোলাইট হবে কপারের সালফেটের সলিউশন, এটা তোমরা পড়েছো। তো অ্যানোড এখানে করোড হবে, আর এই যে ইম্পিউরিটিটা যে স্লাজ এখানে নিচে পড়বে। আর আর কি ঘটবে? আর ক্যাথোডে গিয়ে ডিপোজিট হচ্ছে। পিওর আগে থেকে ছিল, ওখানে আরো বেশি পিওর গিয়ে জমা হচ্ছে। অ্যানোড এখানে করোড হচ্ছে। এখানে একটা ল আছে,
ফ্যারাডেস ল তোমাদের হয়তো কোশ্চেন অ্যাডভান্স লেভেলের কোনো কোশ্চেন দিলে এরকম হবে, যদি ইম্পিউরিটি না থাকতো, mass lost by the anode must be equal to the mass deposited at cathode. কিন্তু এখানে ইম্পিউরিটিটা পড়ে যাচ্ছে, ইম্পিউরিটি তো রিঅ্যাকশন করবে না, ইম্পিউরিটি যদি না থাকতো তাহলে এই সিস্টেমের জন্য এটা হতো, কিন্তু আমরা ইমপিওর অ্যানোডটাকে পিওর করছি। ওকে, তারপরে আসো আরো একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এই যে স্পন সিলভারের প্লেটিং দেওয়া হয়েছে সিলভার মেটাল দ্বারা, এটা মনে রাখতে হবে যে মেটালের উপর প্লেট দিব, যার উপর প্লেট দিব সেটা হবে ক্যাথোড, যেটা দিয়ে প্লেট দিব সেটা হবে অ্যানোড। তাহলে তুমি দেখো আয়রনের স্পন তোমার কাছে আছে, এটাতে সিলভারের কোটিং দিলে কি হবে, দেখতে সুন্দর হবে, দাম বেড়ে যাবে, টেকসই হবে, তো দ্যাট সিলভারটা হবে এখানে অ্যানোড। আরো সহজ করে বলি, ধরো তুমি একটা নাইফ বানিয়েছো, নাইফটা হচ্ছে আয়রনের, এটাতে নিকেলের কোটিং দিতে চাও, নিকেলটা হবে অ্যানোড। আর এই আয়রনের যে নাইফ তুমি তৈরি করেছো, এই নাইফটা হবে ক্যাথোড। আর এখানে সলিউশনটা নিকেল সালফেটের সলিউশন ইউজ করতে হবে। সো এটা অ্যাপ্লিকেশন ইলেকট্রোপ্লেটিং এর। আর গ্যালভানাইজিং এন্ড ইলেকট্রোপ্লেটিং কিন্তু এক না। গ্যালভানাইজ করা মানে তুমি উপরে আপার লেয়ার আর্টিফিশিয়ালি দিতে পারো ম্যানুয়ালি, আর ইলেকট্রোপ্লেটিংটা হচ্ছে ইলেকট্রিসিটি ইউজ করে, অনেক খরচ, কস্টলি বিষয়, এটা অনেক সুন্দর হবে এবং দামি হবে। আচ্ছা, এই চ্যাপ্টারে অ্যালুমিনিয়াম মেটাল এক্সট্রাকশন আমরা ইলেকট্রোলাইসিস মেথডে করছি। অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই মেটালগুলো ইলেকট্রোলাইসিস মেথডে করা হয়। আমরা এই মেথডটা ডিটেইল আলোচনা করেছিলাম যে প্রথমে অ্যালুমিনিয়ামের ওর কালেক্ট করা হয়, ক্রায়োলাইট না সরি বক্সাইট, বক্সাইটটাকে পিওর করে অ্যালুমিনা, এর মধ্যে ক্রায়োলাইট দিয়ে মেল্টিং পয়েন্ট কমানো হয়। এই যে অ্যালুমিনা প্লাস ক্রায়োলাইট, তোমরা ডায়াগ্রামে দেখো এখানে লেখা আছে অ্যালুমিনা প্লাস ক্রায়োলাইট, এটাকে হিট করা হয় 950 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এটা মেল্ট করবে, বাট ক্রায়োলাইট যদি না দাও 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আর এখানে গ্রাফাইটের অ্যানোড এবং ক্যাথোড দুটোই গ্রাফাইটের। সো রিঅ্যাকশনটা কি হচ্ছে এগুলো তোমাদের পড়া আছে অলরেডি, যে অক্সিজেন আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়ন, অক্সিজেন আয়ন যাবে টুয়ার্ডস অ্যানোড, দিয়ে অক্সিজেন গ্যাস তৈরি করবে, কিন্তু যেহেতু টেম্পারেচার 950 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আছে, অ্যানোড নিজেই এখানে রিঅ্যাকশন করবে। সো ইউ শুড রিপ্লেস দ্য অ্যানোড রেগুলারলি, এটা বারবার অবজার্ভ করতে হবে, অ্যানোড করোড হয়ে যাচ্ছে, দেন আরেকটা অ্যানোড জুড়ে দিতে হবে। আর ক্যাথোডে গিয়ে অ্যালুমিনিয়াম ডিপোজিট হবে, এই অ্যালুমিনিয়ামটা আমরা এই যে বের করে নিই সেটাকে আমরা ইউজ করব, এটা লিকুইড ফর্মে থাকবে। আর এটা তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে তুমি চাইলে তোমার বাসাতে ইলেকট্রিসিটি তৈরি করতে পারো স্মল স্কেলে, কিভাবে, টু ডিসিমিলার মেটাল অ্যান্ড দ্য ইলেকট্রোলাইট ইউজ করলে ভোল্টমিটারে কানেকশন দিলে সেটা জ্বলবে, বা বাল্ব জ্বালিয়ে দিলে, ছোট বাল্ব, এই যে এখানে বাল্ব এখানে জ্বলবে। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যে এই দুটো মেটালের মধ্যে রিঅ্যাক্টিভিটির যত ডিফারেন্স থাকবে তত বেশি ভোল্ট তৈরি হবে, আন্ডারস্ট্যান্ড? তো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এই দুটো মেটালের ডিফারেন্স যত, দুটোই যদি কপার দিই তাহলে কোনো ভোল্টেজ গ্রো করবে না, এটাকে বলে ইলেকট্রিক সেল, কেমিক্যাল টু ইলেকট্রিক্যাল। আর অলরেডি আগের যে সেলগুলো আমরা কথা বলেছি, ধরো সালফিউরিক অ্যাসিডের ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রিসিটি ইউজ করে আমরা কেমিক্যাল কম্পাউন্ডটাকে ভেঙে দিচ্ছি, ইলেকট্রিসিটি ইউজ করে পানিকে ভেঙে আমরা হাইড্রোজেন অক্সিজেন গ্যাস তৈরি করছি। আর এখানে কি করছি আমরা, এখানে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, মানে ইউ আর প্রডিউসিং ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমিং কেমিক্যাল কম্পাউন্ড। আমাদের এই চ্যাপ্টারও শেষ, এখানে একটা এক্সারসাইজ আছে, এটাও তোমাদের একটু স্ক্রিনশট নিতে হবে, এটা সলভ করতে হবে যে এই জায়গাগুলোতে কোথায় কোন মেটাল হবে। আমি 4টা মেটাল এখানে দিয়ে দিয়েছি, এটা বুঝে একটু সলভ করতে হবে। আমার মনে হয় আমরা 3টা চ্যাপ্টার আজকে খুব ব্রিফলি রিভিউ করেছি। প্রথমটা ছিল এনথালপি চেঞ্জ বা এনার্জেটিক্স, তোমাদের সিলেবাসে যেভাবে লেখা আছে মূলত এনথালপি চেঞ্জ আমি বলি, ঘুরে ঘুরে এনথালপি চেঞ্জ পুরো চ্যাপ্টারে। সো যদিও এনার্জেটিক্স বাট এনথালপি চেঞ্জটাই বেশি ইম্পর্টেন্ট। ওখানে আরেকটু বিষয় তোমাদের কথা বলতে হবে, ফুয়েল সেল বা হাইড্রোজেন ফুয়েল নিয়ে, বা এনার্জি ফ্রম ফুয়েল, এই যে আরো কিছু কথা বাকি আছে, যেটা ফাঁকে ফাঁকে আমরা ওভারঅল পুরো মডিউল 3 নিয়ে যখন আলোচনা করব তখন আবার আলোচনা করব। তারপর আলোচনা করলাম রেট অফ রিঅ্যাকশন, যেটা আমি অনলি মনে হয় কয়েক মিনিটে আলোচনা করে ফেলেছি, তোমাদের সব জানা আছে পরিষ্কারভাবে, শুধু ডায়াগ্রাম এবং ক্যালকুলেশনসটা সুন্দর করে করতে হবে। এই জিনিসগুলো তোমাদের ভুল হয় সেগুলো কিন্তু আমি হোমওয়ার্ক আকারে দিচ্ছি। আর এখানে ইলেকট্রোলাইসিসে তোমাদের একটা
প্রোডাক্ট বের করার একটা হোমওয়ার্ক দিয়েছি, আর একটা দিচ্ছি হচ্ছে সিম্পল ইলেকট্রিক সেল। তো ইলেকট্রোলাইটিক সেল এবং ইলেকট্রিক সেল দুটোর ডিফারেন্স তোমরা একদম পরিষ্কারভাবে বোঝার কথা। ওকে, তাহলে আহ বলো তোমাদের কোনো ফিডব্যাক বলো আজ। স্যার বাফার কি? আঞ্জন ভাইয়া কেমিস্ট্রি পড়াশোনার পিছন থেকে সে বাফার বাফার বলতে থাকে। বাফার সলিউশন হচ্ছে সলিউশন যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা অ্যালকালি অ্যাড করলে পিএইচ এর চেঞ্জ হবে না, সেটা হচ্ছে বাফার। এটা ও লেভেলসে নেই আমাদের। না, বাফারটা হয়তো টার্মটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি